হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৩৯তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। তীব্র খচখচ আর গা চুলকানিতে গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীর জ্বালা পোড়ার অনুভূতি হতেই কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করল তাতে। গাঢ় ঘুমের রেশ কাটতে না পেরে পাশে বেড়ে শুতে চাইলে বুঝল কোথায় যেন একটা ঢুকে পড়েছে ধীরে ধীরে। শরীরের অদ্ভুত কিছুর উপস্থিতি পেল ঘুমের মাঝেই, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির রেশ অনেকটা ঠাহর করতেই গাঢ় ঘুমটা ধীরে হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তে চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভেতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রশ্মির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল নিজের শরীরে তীব্র চুলকানি অনুভব হতে, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ার মস্তিষ্ক ভয়ে তড়া করে জেগে উঠল আশপাশটা নিয়ে। ভয়ার্ত মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকাতেই বুঝল মায়ার কোনো মচমচে পাতার স্তূপে ঢুকে আছে। সাত সকালে মায়ার গায়ে পাতার বিষয়টা বুঝল না। রাতের কথাও তেমন মনে করতে পারছে না। শুধু ভয়ার্ত ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজল মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগমে শব্দ। মায়া তৎক্ষণাৎ ধরতে পারল না এত শব্দগুলো কিসের। ভয়ার্ত মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ার মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতা ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানে কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্টু বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজের আস্তানায়। সেজন্য মায়া এই জঙ্গলে পড়ে আছে। আচ্ছা, মায়ের সাথে যে ঝুই রাতে ঘুমিয়েছিল ওকেও কি ধরে এনেছে দুষ্টু জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতার স্তূপ যত সরাতে চাইল ততই নিচে গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ের শত চেষ্টাতে আরও ডেবে যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়ের পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটপটের মধ্যে দেখল মাথার ওপর আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো নিজেদের অবস্থান অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে। মায়া আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতেই অস্থির উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজল। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফাও মায়ার আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়া নিজের অল্প মাথা ভাসিয়ে আশেপাশে হাতড়িয়ে রাফাকে খুঁজল অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মচমচে পাতার ভেতর রাফার অবস্থান পেয়েও গেল মায়া। রাফার হাতে হাত আঁকড়ে পাতার উপর সাঁতার কাটার মতন টানতে লাগলো, উপরে তুলতেছে। কিন্তু মায়া রাফার হাত যত টানছে ততই যেন পাতার ভিতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝল এভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরও গহীনে ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনেরই। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে হতে রাফাকে ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফার হুঁশও ফিরল মায়ার মতন করে। এত উপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার উপর দিয়েই মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলে মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আতঙ্কে, এই এই খবিস মাইয়া, ছাড় আমারে। পাহাড় থেকে পইড়া না মরলেও এখন নিশ্চিত মরব তোর কারণে। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাইলই, ছাড়। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝল সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনে আশেপাশে তাকালো, উপরে উঠতেছে।
কিন্তু উপরে ওঠার মতো কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদ কতটা গভীর জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পড়ে জমে জমে সমতল ভূমির মতন হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে। অথচ ভাগ্য করে এই খাদই আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা খুঁজে না পেলে তাহলে এই খাদই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবী জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করলো। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতেই রাফা আতঙ্কিত মুখে মায়াকে বলে উঠল, মায়া, আমরা এখান থেকে বের হব কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠব কিভাবে? রাফার মতন মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাদ থেকে বেঁচে উঠবে কীভাবে জানা নেই, কিন্তু এর মাঝে রাফার কথায় মায়া বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার উপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখেছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপরে উঠব আর তোকে পাতার ভিতর কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না, মায়া আমি মরতে চাই না, বাঁচতে চাই, তো এখন বেঁচে থাক এই পাতার সাথে, আমাকে বলছিস কেন? মায়া হেলিকপ্টারের কথাটা এমনি বলেছিল রাফাকে রেগে। মায়ার ঘুণাক্ষরেও ধারণা ছিল না সত্যি সত্যি হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ার মাথার উপর ঘুরতে থাকা হেলিকপ্টারগুলো সত্যি ওর জামাইয়ের হবে। মায়ার হেলিয়ে বলা কথাগুলোই সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার উপর ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখে পড়ল খাদের অতলে থাকা মায়ার আর রাফার অল্প মুখটা। নড়াছড়া আর সন্দেহর বশে তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ার কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে সে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাদ থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরও রেগে গেল রাফার শরীর ঘেঁষা দেখে। এমনি শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার উপর কোথাও, তার উপর আবার শরীর প্রচুর জ্বালাপোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমনও তো অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরের জ্বালাপোড়া আরও বাড়িয়ে দেয়া। মায়া পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, এই সর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না, এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা তুই সর, দূরে যা। মায়ের কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ জ্বালাপোড়া আর তীব্র চুলকানি অনুভব করতেই মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরও চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ের কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এসব পাতার ভেতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাসও রয়েছে। আল্লাহ সহায় বলে এখনও কোনো বিষাক্ত সাপ পাতার উপর দিয়ে উঠে আসেনি আর ওদের কামড়ায়নি, কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে ওরা এইভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনেরই জান যাবে দুই সবলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এসব পাতার ভেতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠেছে ওদের গায়ে, সেজন্য শরীর জ্বালাপোড়া আর তীব্র চুলকানি হচ্ছে। মায়ের আপার কথার তেড়া উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার ঢেলেছিলাম মনে নেই? সেজন্য তোর শরীর এখন জ্বালাপোড়া করছে, বুঝেছিস? তুই মায়ের কথা শেষ করার আগেই দেখল চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টারকে তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়েদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়েদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকে উড়ে বেড়াচ্ছিল মায়েদের খোঁজে। খবর পেতেই হৃদের হেলিকপ্টারটিও ঘুরে গেল মায়েদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসা ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়েদেরকে উপরে তুলতে। দড়ি পেলে দুজনকে টেনে তুলতেই মায়া রাফা মাটির উপর শুয়ে পড়ল, শরীরে তীব্র ব্যথা আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনে উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতে দুজনে ভূত দেখার মতন আতঙ্কে উঠে একে অপরের দিকে তাকিয়ে আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরের জায়গায় জায়গায় কাটাছেঁড়ার দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে পাহাড়ি ছোট বড় গাছে লেগে। অসংখ্যবার তো দুজন পাহাড়ের পথে দৌড়াতে গিয়েও পড়েছিল রাতে। মায়া নিজের শরীর দেখে আহাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল লাল হয়ে আছে। সেই সাথে বেশ কয়েক জায়গা গাছের ঢালে টান লেগে ছিঁড়েও গেছে। মায়ের হিজাব কই পড়েছে কে জানে। গায়ের ক্রসিং বেল্টটাও
পায়ের ক্ষতে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্রই কয়েকদিন আগে বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়ার দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকিয়ে রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে বলল, তুই আমার সাবান কিনা দিবি রাফা? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেস ধুইয়া দিবি, তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নয়তো তোর খবর আছে, দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটার দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রাফা মায়াকে শুধিয়ে কিছু বলতে চাইবে, তার আগেই ক্যাপ্টেন হাতের দুটো পানির বোতল মায়া রাফার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন, একটু পানি পান করুন দুজন। মায়া রাফা দুজনই নিজেদের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখল ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়েদের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতের ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো মায়ার কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে, মায়া তো তাদের চেনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়েদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতন এনার্জি মায়েদের শরীরে অবশিষ্ট নেই। মায়া সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভয়ার্ত মুখে আমতা আমতা করে জানতে চেয়ে বলল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে মায়ের কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, আমরা রিদ খানের লোক ম্যাডাম, আপনাদের খোঁজে পুরো পাহাড়ে অভিযান চলছে। রিদ খান ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়াদের মাথার উপর দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনতেই মুহূর্তেই মনে পড়ল রাতে কল করেছিল হৃদকে মায়া। নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। ইস, মায়া নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ ঢেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটা মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। ইস, মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভুলে না, কড়ায় কড়ায় হিসাব করবে মায়া থেকে সব কিছুর। মায়ার না বলে টরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস, মায়া শেষ, জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামের হাতে ধরা পড়ে তো। জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচল, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মায়া মরল না, কিন্তু জামের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়া এবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গালে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড় নয়, আরও ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়ের হৃদকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যে বলে এঙ্গেজড হলো অন্য কারোর সাথে, তারপর আবার না করার সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ের মাথা ঘুরে চক্কর কাটার মতন চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসাবগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরও চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিন না হয় মায়া চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ওই বেহুশই হয়ে থাকলো। আতঙ্কিত মায়া কী করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার উপর তাকালো। অল্প দূরত্বে উঠতে থাকা হেলিকপ্টারগুলোতে মাটিতে নামতে দেখে মায়ার কলিজা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টার নামার আগেই সেখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফারে, আমি শেষ। এতক্ষণ না মরলেও এবার নিশ্চিত মরব, দ্রুত ফালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত দুজন বডিগার্ড সহ ক্যাপ্টেন 3 জনই বোকার মতন থমথমে খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতন অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটা বুঝল না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে চেঁচালো তৎক্ষণাৎ। মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হৃদ দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ছে ভয়ে আর আতঙ্কে। হৃদ যত চেঁচাচ্ছেন, মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে।
মায়ার সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতে আর ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতন শক্তি দুজনের শরীরেই নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা ভুলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফা দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাহুশ হয়ে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পিছনে হৃদের দৌড়ে আসা দেখে রাফার কথা শেষ হবার আগেই বলল, তোর না দৌড়ালেও চলবে, তোকে কেউ কিছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষকে দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো। হলো তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্যে উঠে গেল। মায়ের ছোট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পিছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেয়ে হারিয়ে পড়তে নিলেই মায়াকে নিয়ে মাটিতে বসে গেল হৃদ ঝাপটে ধরে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকে যেতে ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর জীবনেও আপনার অবাধ্য হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাপ চাই, আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছিল অস্থির উত্তেজনায়। কিন্তু আতঙ্কিত মায়ার পিছনে ঝাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানাপোড়ার দহনে কেটে গেল বিগত সময়গুলো, সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে হৃদকে ভয় নয় বরং অন্য কিছু করত, ঝাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামো সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় ছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতে চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতা বর্ণনা করছে তার রূপ ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানোর তীব্র দহনে পড়ছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসা শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদ মায়াকে পিছন থেকে জাপটে জড়িয়ে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ ডুবালো মায়ের কাঁধে। মায়ার শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আরও অনুভব করলো একই ভঙ্গিতে হৃদের শক্তপোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝল না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীর কম্পনের বিষয়টা, বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে। মায়ের শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে আর এর জন্য হৃদ ওকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি, আমি ট্যুরেও আসতে চাইনি, আমার আব্বু বলেছিল জুয়ের সাথে আসতে, সেজন্য এসেছি, সত্যি বলছি। নিশ্চুপ হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে জাপটে জড়িয়ে বসে রইল। হৃদের নিশ্চপতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশনে থাকতেই পারে। মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয় ওর স্বামী ওকে আর শাস্তি দিবে না কোনো কিছু নিয়ে। মায়া এমনি বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথাই ভাবল। অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমেই, সেটা বুঝল না সে। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতে বন্ধন শক্ত করল মায়ের শরীরের উপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ের শরীরে শক্ত হয়ে আসতেই মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো,
মনে হয় আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে। প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়ার মাপ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কোলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারল না। দুহাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন? আমার শরীরে এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চড়ল। মায়ের সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করল না, আর না মায়াকে কোলছাড়া করল। অপরাধী মায়া মুখে চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, হাতে, কাঁধে, পিঠে, পেটে, পায়ে চুলকাচ্ছিল হৃদের কোলে বসে। মায়াকে খুঁজে পাওয়া বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। হৃদ মিনিট পাঁচেকের মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরে তাঁবুর বাহিরে হেলিকপ্টার নামতে হৃদ মায়াকে কোলে নিয়ে নামলো সেখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝল এটি হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগে একবার মায়াকে দেখেছিল নিজেদের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি, সেজন্য মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলো। হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো। হৃদের বাবাকে চিনতে মায়ার একটুও দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ের খোঁজে বড়জন মায়ের স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুরমশাই কেন আসবে? মায়া ভাবনা চিন্তার মাঝে হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাহিরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি। একজন ডাক্তার আপত্তি জানাতে চাইল। মায়াকে শরীর চুলকাতে দেখে হৃদকে বলতে চাইল, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ করার আগেই হৃদ মেজাজ হারিয়ে দাঁত ফিসে বলল, জ্ঞান দিতে বলছি, অন্য কাউকে জয়েন করেন যান, এটা আপনার পেশেন্ট নয়। ডাক্তার চুপ করে যেতেই হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেকটা ছুঁড়ে ফেলার মতন মায়াকে ছুঁড়ে ফেললো কোল থেকে। তারপর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিলটি ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে কাজ চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকাতে দেখলো। হৃদ তাঁবুর ভিতরের বড় বড় পানির কন্টেইনার খুলে তাতে অ্যান্টাসিটিক ঢালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোণায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে হৃদের কর্মকাণ্ড দেখতে লাগলো। হৃদের তেজি কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে চোয়াল শক্ত করে। মিনিট দুয়েক সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেইনারে অ্যান্টাসিটিক মেশালো। বলিষ্ঠ হাতে সে কন্টেইনার উছিয়ে চোখের পলকে ঢাললো মায়ার মাথায়। ডেটলের পানি মায়ার কাটাছেঁড়া শরীর বেয়ে পড়তে তেলে বেগুনে জ্বলে উঠল মায়ার গা। শরীরের তীব্র জ্বালা পড়া আর মরিচের মতন দহন অনুভব করতে মায়া গলাকাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠল লাফাতে লাফাতে। পাষাণ্ড হৃদ একের পর এক পানির কন্টেইনার ঢেলে শেষ করতে লাগলো মায়ের ওপর। লাফালাফিতে মায়া সরে যেতে চাইলে হৃদ শক্ত হাত মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ের ওপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ের সাথে। ব্যথায় আর্তনাদে মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ আর না, আর না, আমার শরীর ভীষণ জ্বলছে, কি যেন আরও বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলে মায়া কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে তাতে দাঁত পিষে মায়ের মাথায় শেষ পানিটুকু ঢেলে হাতে কন্টেনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরল টেবিলের সঙ্গে। মায়া টেবিলের উপর ঝুঁকে পড়তেই হৃদ পিছন থেকে মায়ের জামার চেইন কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে নিল। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়া নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আঁতকে উঠে বলল, এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। হৃদ মায়ের কাঁধের জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কোনোই অবধি নামাতে নামাতে রাগে দাঁতে দাঁত পিষে ধমকে উঠল হৃদ। চুপ। মায়া চুপ করতে পারল না। লজ্জা শরমে ছিটিয়ে নিজের বাহুর নিচে পড়ে থাকা জামাটা টেনে উঠাতে চাইলে হৃদ একইভাবে মায়ের সামনে থেকে টেবিলের উপর থাকা ডাক্তারি জেজার্স উঠালো হাতে। দক্ষ হাতে মায়ের কাঁধে কী করতে লাগলো মায়ের জানা নেই, কিন্তু হৃদ মায়ের কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরেই মায়ের কাঁধের সেই জায়গাটা হালকা অনুভব করলো।
কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারল হৃদ হয়তো মায়ের শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করছে মায়াকে। হৃদ মায়ের কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সেজার সাহায্যে হৃদ কী ফেলছিল মায়ের শরীর থেকে মায়া সেটা তখনও বুঝল না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে। মায়া নিজের ছটফট আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারি জানে নাকি? এত দক্ষ হাত কিভাবে চালাচ্ছে মায়ের পিঠে? তখন ডাক্তারগুলোকেও অ্যালাউ করলো না মায়াকে দেখতে, নিজে নিজে ডাক্তারি করছে। মায়ের কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। অধৈর্য মায়া কান্না থামাতে চেয়ে নাক টেনে কৌতূহলী হয়ে বলল, কি আছে আমার পিঠে? কি করছেন আপনি? মায়ের পিঠে পাহাড়ি জোকেরা বাসা বেঁধেছে রক্তের আভাস পেয়ে। সেজন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়ার। শরীরের জ্বালাপোড়া অনুভব সেখান থেকে হচ্ছিল। রক্তচোষা চোখগুলো বেশ বড়সড় হতে পারেনি। এর মানে বেশি সময় হয়নি জোকের পাল্লায় পড়ছে মায়া। মায়ের শরীরের আরও জায়গায় জায়গায় এসব রক্তচোষা যোগ থাকতে পারে, সেটা হৃদের ধারণা। যে জায়গা থেকে মায়াকে উদ্ধার করা হয়েছে সেখানে এসব পাহাড়ি চোখের বসবাস হবে, এটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে ধমক দিল চুপ করাতেছে। চুপ থাকতে বলছি না? হৃদের ধমকে মায়া গাল ফুলিয়ে বলল, আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। মায়ের কথায় হৃদ একইভাবে দাঁত পিষে বলল, শাসনে থাকিস, তারপরও পোষ মানিস না। ছেড়ে দিলে কি করবি? উড়ে যাবি? হৃদের তেড়া কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটুও পছন্দ করেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ বিয়ের সাথে মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেজন্য তোকে মেজাজ দেখাই। হয়েছে শান্তি? দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা উপরে উঠাতে চাইলে মায়ের লজ্জায় বাধা দিতে চাইল হৃদকে। হৃদ মায়ের হাতটা একইভাবে ঝাড়া দিয়ে ফেলতেই মায়া লজ্জায় ছিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরের বাম পাশ থেকে জোকের কামড় ছড়ানোর মধ্যে মায়া মিনমিন গলায় হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন আর আমি আপনাকে কত আপন ভাবি। আর যদি আমি বেঁচে না ফিরতাম তখন কি করতেন আপনি? হৃদের কাটকাট উত্তর আসলো তক্ষুনি, আরেকটা বিয়ে করতাম আমি। হৃদের কথায় মায়ার রাগে নাকের ফাটা ফুলে গেল মুহূর্তে। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করে নিবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে ফেলে দিতে দিতে অভিমানী গলায় বলল, সেজন্যই আমি মরিনি, আর মরবও না। শিট, আমার ভীষণ লস হয়ে গেল। হৃদের হেলিয়ে কথায় মায়া ভীষণ অভিমান পাল্লা বাড়ি হলো। আপনি বিয়ে করলে আমিও একটা বিয়ে এই চুপ! মায়া নিজের কথাটা শেষ করতে পারল না আর। তার আগেই হৃদের হিংস্রাত্মক ধমকে চমকে ওঠার মতন ঘুরে তাকানোর মধ্যেই হৃদের শক্ত হাতের থাবা পড়ে মায়ের দুগালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তে চটে গেল মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করেও মায়ের মুখে অন্য কারো নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর থেকে। হৃদের মনে হয় জীবনের কোনো কিছুর বিনিময় হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চাই মানে চাই। সেখানে মায়ের মুখে দ্বিতীয় বিয়ের বিষয়টা হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে এমনি মায়ের উপর চটেছিল, দাঁতে দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউয়ের আঘাতের শরীর দেখে। তার মানে এই না তার বউ যা খুশি তাই বলবে আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হবার আগেই হৃদ হিংস্রত্বে গর্জে ওঠে, তৎক্ষণাৎ থাবা বসালো মায়ের গাল চেপে। হৃদের উঠে দাঁড়ানোর তেজে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়ের গালের দুমারি হৃদের হাতে পিষ্ট হতেই মায়া ছটপটিয়ে উঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে চেয়ে কোনো রকমে আওড়ালো, উফ, ছাড়ুন আমাকে পাষাণ লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় নাই না? কলিজা নড়ে না? আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপল না? জবান কেটে হাতে ধরিয়ে দিব হৃদ। যে জবান আমি ছাড়া অন্য কারো নাম আসবে সে জবানের দরকার নেই আমার। বউবাবু চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।